আসসালামু আলাইকুম দর্শক, বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। শুরুতেই জানিয়ে দিব ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা। এরপর জানিয়ে দিব ইসরায়েল জলদস্যুর কাজ করেছে এরদোয়ান। আরও জানিয়ে দিচ্ছি রাশিয়ায় হামলায় ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মীকে আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা গ্লোবাল সমুদ ফ্লোটিলার জিএসএফ এর একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করেছে এবং যারা সেখানে ছিলেন তাদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে। বিবিসির অনুমান নৌকাগুলো থেকে ৪৪৩ জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামন দিয়ে আক্রমণ করা হয়। ইসরায়েল জানিয়েছে আটককৃত সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আটক কর্মীদের আসদ বন্দরে আনা হচ্ছে। এখনই আটককৃতদের ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে আরও এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার উস্কানি শেষ হয়েছে। হামাস সমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্র প্রবেশ বা বৈধ নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টা সফল হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে সব যাত্রীকে নিরাপদে ইসরায়েলে আনা হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্র প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে, তবে তা প্রতিরোধ করা হবে। এরপর জানিয়ে দিব ইসরায়েল জলদস্যুর কাজ করেছে এরদোয়ান। ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযান আটককে জলদস্যুর কাজ আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজের দল একে পার্টির এক সমাবেশে বক্তৃতা দেবার সময় তিনি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। এরদোয়ান আরও বলেন, গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার শান্তির ন্যূনতম সুযোগ আসুক সেটাও সহ্য করতে পারে না। গ্লোবাল সমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলের খুনি চেহারা তুলে ধরেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ছেড়ে যাব না। যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে কাজ করে যাব। গ্লোবাল সমুদ ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে ৪৪টির বেশি বেসামরিক নৌযান অংশ নেয়। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষ যোগ দেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক আছেন। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে আসা এই নৌবহর বাংলাদেশ সময়ে বুধবার দিবাগত মধ্যরাতে গাজার কাছাকাছি এলাকায় পৌঁছায়। ২০০৭ সাল থেকে ভূমধ্যসাগরের ওই জলসীমা অবরোধ করে রেখেছে ইসরায়েল। গতকাল মাধ্যরাতে নৌবহরের জাহাজে উঠে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা অধিকার কর্মীদের আটক করে নিজেদের দেশের বন্দরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। আরও জানিয়ে দিচ্ছি রাশিয়ায় হামলায় ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভেতরের দূরপাল্লার জ্বালানি অবকাঠামোর লক্ষ্যবস্তু সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকবে তেল শোধনাগার, পাইপলাইন ও বিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গা। ওয়াশিংটনের এ পদক্ষেপের উদ্দেশ্য হল রাশিয়ার তেলের আয়ের উৎস দুর্বল করা। রয়টার্সের খবরে বলা হয়েছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিতে প্রথম বড় কোনো পরিবর্তন। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরই তিনি এ সম্পর্কিত নির্দেশনায় স্বাক্ষর করেন। আগে থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে, তবে এখন সেটা হবে আরও নির্দিষ্টভাবে, যেন ইউক্রেন সহজেই এসব স্থাপনায় আঘাত করতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদেরও একই ধরনের তথ্য সহায়তা দিতে বলেছে। ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে চাপ দিচ্ছেন যেন তারা রাশিয়ার জ্বালানি তেল কেনা বন্ধ করে। এর বিনিময়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চাচ্ছেন। এদিকে ইউক্রেন যুক্তরাষ্ট্রের থেকে প্রায় ২৫০০ কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চাচ্ছে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে ছোড়া হলে সহজেই মস্কো সহ রাশিয়ার বড় অংশে আঘাত হানতে পারবে।
ইউক্রেন নিজেও ফ্ল্যামিঙ্গো নামের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে, তবে সংখ্যায় তা এখনও খুব কম। যুক্তরাষ্ট্রের অনুমোদন আসার অল্প কিছুদিন আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়ার অর্থনৈতিক সমস্যাগুলো দেখে আমি মনে করি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নিয়ে তাদের দখলকৃত সব এলাকা ফেরত পেতে এবং জয়ী হতে সক্ষম। এটিকে ইউক্রেনের পক্ষে তার সবচেয়ে বড় সমর্থনমূলক মন্তব্য হিসেবে দেখা হচ্ছে। তবে জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ট্রাম্প দ্রুত সমাধান খুঁজতে চান, কিন্তু এ যুদ্ধে তা সম্ভব নয়। সর্বশেষ জানিয়ে দিব, বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 4 দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা রয়টার্সকে এই তথ্য জানান। সোমবার আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের নিকটবর্তী শহরগুলোর হাজার হাজার মানুষ জড়ো হন। ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষ তখন থেকে এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয়। রয়টার্স বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিক্ষোভের পূর্ণ মাত্রা সম্পর্কে এখনও পর্যন্ত সীমিত তথ্য পেয়েছে। সেখানে ঠিক কী হচ্ছে তা বিস্তারিত বলা মুশকিল। কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত। 1947 সালে 2 দেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি ঘিরে বিতর্ক এবং সংঘাত চলে আসছে। মুজাফফরাবাদের কিছু ছবি প্রকাশ করে রয়টার্স। সেখানে দেখা যায় বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল। ইসলামাবাদের 2 নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখনও পর্যন্ত 3 পুলিশ এবং 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনও থামেনি। কর্মকর্তারা এবং পাকিস্তানি টিভি প্রতিবেদন অনুসারে বিক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যবসা, স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত 4 দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ স্থবির। এদিকে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উদ্বিগ্ন। তিনি চলমান সংঘর্ষ নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন। সংঘর্ষের তদন্তের জন্য রাজনীতিবিদদেরও একটি কমিটি গঠন করেছেন শাহবাজ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।